আচ্ছা, দেখো আমাদের আগের দিন কি হয়েছে, উদারনীতিবাদ হয়েছে। সবাই কনসেন্ট্রেট করে দিকে। আগের দিন হয়েছে উদারনীতিবাদ, তাই না? নোটস বলেছি আজকে নয়া উদারনীতিবাদ। উদারনীতিবাদের পরেই কী এসছে? নয়া উদারনীতিবাদ। নয়া উদারনীতিবাদ 1776 এই টাইম পিরিয়ড করে, মানে এই সময় করে, 1700 না, 1976 এই টাইম পিরিয়ড করে শুরু হয়। নয়া উদারনীতিবাদ আসার পরেই তোর কী আলোচনা শুরু হয়ে গেল? মুক্তবাজার অর্থনীতি, অবাধ বাণিজ্য, এই ব্যাপারগুলো, তাই না? দেখি নয়া উদারনীতিবাদের তত্ত্বটি 5 মার্কসের বেশি আসে এই কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সংক্রান্ত যতগুলি মতবাদ প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হলো নয়া উদারনীতিবাদ। এই মতবাদের গুরুত্বপূর্ণ প্রবক্তা হলো জন রলস। রলসের লেখা কি? থিওরি অফ জাস্টিস, হ্যাঁ। আর রবার্ট নোজিক, ফ্রেডরিক হায়েক এবং মিল্টন ফ্রিডম্যান আসে নয়া উদারনীতিবাদের 4 জন প্রবক্তা। ঠিক আছে, পারা যাবে। দিয়ে ভূমিকা হলো, ভূমিকার পরে কি সংজ্ঞা? নয়া উদারনীতিবাদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিধিকে সীমিত করে। উদারনীতিবাদও যা করে নয়া উদারনীতিবাদও তাই করে, কিন্তু নয়া উদারনীতিবাদ এক্সট্রা কী কথা বলেছে? অবাধ বাণিজ্য, মুক্তবাজার অর্থনীতি, বিশ্বায়নকে সাপোর্ট করেছে। বুঝতে পারছো? ওর পর থেকেই আস্তে আস্তে বিশ্বায়নের ধারণা আরও ডেভেলপ হয়। উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ হলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিধিকে কী করে? সীমিত করে। তার মানে ব্যক্তি স্বাধীনতা কী হবে? বাড়বে। এবং রাষ্ট্রীয় উদ্যোগের অবসান ঘটিয়ে অর্থনীতির পুরোপুরি বেসরকারিকরণ। অর্থনীতির কী করে? বেসরকারি, প্রাইভেটাইজেশন। আমেরিকা কি সব বেশিরভাগই প্রাইভেট, হ্যাঁ, ঘটাতে চায়। অর্থাৎ রাষ্ট্রতত্ত্বের উদারনীতিবাদের আলোচনার উদারনীতিবাদের পুনরুত্থানই হলো নয়া ক্লাসিক্যাল উদারনীতিবাদ। ঠিক আছে, এটি অনেক সময় নয়া ক্লাসিক্যাল সরকারি ক্ষেত্রে এখানে কীভাবে প্রভাব আটকাতে ও বিপরীতমুখী করতে চায়। নয়া ক্লাসিক্যাল যে উদারনীতিবাদ সেটা কি করে? সরকারি যে প্রভাবটা সেটাকে কি করে? কমাতে চায়। আচ্ছা, এরপরে সীমিত রাষ্ট্রের ধারণা। কিসের ধারণা? সীমিত রাষ্ট্রের ধারণা। সীমিত রাষ্ট্র মানে কথাটার মাধ্যমে কী বোঝাচ্ছে? রাষ্ট্রের ক্ষমতা কম। নয়া উদারনীতিবাদীরা রাষ্ট্রের কর্মপরিধিকে কী করতে চায়? সীমিত করার কথা বলে। তবে তারা রাষ্ট্রের পুরোপুরি বিলোপ চান না। ধ্রুপদী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের মতোই তারা মনে করেন রাষ্ট্র অশুভ হলেও প্রয়োজনীয়। রাষ্ট্র অশুভ হলেও প্রয়োজনীয়। এটা কাদের বক্তব্য? নয়া উদারনীতিবাদের। ঠিক আছে, বেসরকারীকরণ এই মতবাদ ব্যক্তিগত উদ্যোগের পক্ষপাতী, ব্যক্তিগত উদ্যোগের পক্ষপাতী এবং রাষ্ট্রীয় উদ্যোগের বিরোধী, রাষ্ট্রীয় উদ্যোগের বিরোধী। এদের সমর্থকদের মতে সরকারি হস্তক্ষেপ ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে এবং মানুষের কাজকর্মের ওপর ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। সব এক, বুঝতে পারবে। অবাধ বাণিজ্য নীতি বললাম। নয়া উদারনীতিবাদের মেন কথা কি? অবাধ বাণিজ্য নীতি। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নয়া উদারনীতিবাদ পছন্দ করে না। ব্যক্তিকে প্রকৃত উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছাতে হলে তার অর্থনৈতিক জীবনকে সর্বপ্রকার নিয়ন্ত্রণমুক্ত হতে হবে। তাই নয়া উদারনীতিবাদ মুক্তবাজার অর্থনীতিকে কী করে? স্বীকৃতি দেয়। নয়া উদারনীতিবাদ মুক্তবাজার অর্থনীতিকে কী করে? স্বীকৃতি দেয়। ন্যায়সম্মত সমাজ গঠন। কি? ন্যায়সম্মত সমাজ গঠন। এটি এমন এক ন্যায়সঙ্গত সমাজ গঠনের কথা বলে যেখানে স্বাধীনতা, সুযোগ, আয়, সম্পদ ও ক্ষমতা ন্যায্য বণ্টন থাকবে। সাংবিধানিক উপায়ে জনগণের রাজনৈতিক ও পৌর অধিকারগুলির সমান উপভোগের ব্যবস্থা থাকা প্রয়োজন। তাহলে ন্যায় থাকতে হবে। ঠিক আছে। আর ব্যক্তি স্বাধীনতার সম্প্রসারণ। ব্যক্তি স্বাধীনতায় কী করতে হবে? এতক্ষণ কি বলছিল? রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমাতে হবে। এবার কি বলছে? ব্যক্তি স্বাধীনতাকে সম্প্রসারণ। নয়া উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার ব্যাপকতর সম্প্রসারণের কথা বলা হয়। প্রবক্তাদের মতে ব্যক্তি স্বাধীনতা অধিকার সংরক্ষণের জন্যই রাষ্ট্রের প্রয়োজন। রাষ্ট্র নিজেই তার স্বাধীনতা ও অধিকারের রক্ষক। তাহলে 5টা পয়েন্ট লিখলে মোটামুটি 5 নম্বরের জন্য এনাফ। এরপরে সমালোচনা। রক্ষণশীল মতবাদ। এই মতবাদকে চরম রক্ষণশীল মতবাদ হিসাবে চিহ্নিত করা হয়। ধনতন্ত্রের রাজনৈতিক তত্ত্ব হিসাবে সপ্তদশ শতকে যে উদারনীতিবাদের আবির্ভাব ঘটে আজকের এই বিশ্বায়নের যুগে এসে তাই নয়া উদারনীতিবাদ নামে পরিচিত। এটাই নয়া উদারনীতিবাদ নামে পরিচিত। 2 নম্বর, চরম ভোগবাদী দর্শন। চরম ভোগবাদী দর্শন। সমালোচনা। সমালোচনা একে চরম ভোগবাদী দর্শন বলে
সমালোচনা করেন। মুক্তবাজার অর্থনীতি ধনতন্ত্রের ভিত্তিকে কী করে? সুদৃঢ় করবে ঠিকই, কিন্তু তা দিয়ে তৃতীয় বিশ্বের সাধারণ খেটে খাওয়া মানুষের কতখানি উপকার হবে তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এগুলো সমালোচনা। ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে নীরব বলেছে, ব্যক্তি স্বাধীনতা, কিন্তু ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে নীরব। এখানে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় ব্যক্তি স্বাধীনতার ওপর, কিন্তু এটি ন্যূনতম রাষ্ট্রের পক্ষে খেটে খাওয়া মানুষের স্বার্থ সুরক্ষিত রাখা কীভাবে সম্ভব সে ব্যাপারে নয় উদারনীতিবাদীরা সম্পূর্ণ নীরব। মানে খেটে খাওয়া মানুষদের কোথায় ব্যক্তি স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা আম্বানি আদানি এদের মতো। বুঝতে পারছো সমালোচনা? তিনটে সমালোচনা দিলে এনাফ। এইবারে চলেছ বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা। বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা, এটা তো জানি, বড়লোকদের কী করা, ধনী ব্যক্তিদের স্বার্থ রক্ষা করে। সমালোচনা নিজেরাই বলতে পারবি। এরা যে ব্যক্তি স্বাধীনতা বা অবাধ অর্থনীতির কথা বলেন তা ছিল উদীয়মান বুর্জোয়া শ্রেণীর স্বার্থের অনুকূল। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, মানুষে মানুষে অসাম্য, বৈষম্য এবং শোষণ নির্যাতন নিয়ে এদের কোনো চিন্তাভাবনা ছিল না। মূল্যায়ন। উপরোক্ত সমালোচনা থাকা সত্ত্বেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে উদারনীতিবাদের গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না, কারণ ব্যক্তি স্বাধীনতার বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে এর উদারনীতিবাদের অবদান অনস্বীকার্য। তাহলে মোটামুটি যদি এই যে হলো, এটা টোটাল বড় নম্বরেও করা, বড়তেও করা যাবে 10 নম্বরের, কিন্তু 5 মার্কসের জন্য কি করব? ভূমিকা দেবো, 4টে পয়েন্ট দেবো। যদি একটা সমালোচনা, দুটো সমালোচনা ওয়ান লাইনারে দিতে পারিস, দিয়ে দিবি বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করে, ব্যক্তি স্বাধীনতাকে দেখা যায় না, খেটে খাওয়া মানুষদের জন্য, ঠিক আছে? এই ব্যবহার দুটো দিলে দিয়ে উপসংখ্যা দিয়ে দিন, ঠিক আছে? প্রবক্তাদের নাম কী কী? জন রলস, ফ্রেডরিক হায়েক, ঠিক আছে? এগুলো তোমরা করে নেবে, হয়ে গেল। তাহলে 2 মার্কসের জন্যও একদম ইজি হয়ে যাবে। তাহলে উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ পারা যাবে। উদারনীতিবাদ আগের দিন দিয়ে দিচ্ছি, আজকে নয়া উদারনীতিবাদ, ঠিক আছে?